স্কুল বাঙ্ক করে সিনেমা হল, যেগুলো কাছের সিনেমা হল, অশোকা, ইলোরা, অজন্তা, পুষ্পশ্রী। এই ল্যাক, যেই জায়গায় আমরা ল্যাক করছি সেই জায়গাটা আমাকে কি পূরণ করতে হবে। আর যদি আমাদের মনে হয় যে অনুরাগ কাশ্যপের পাত্তা দিয়ে লাভ নেই, তাহলে আমরা যেরকম হয় সেরকমই থাকবো। আমার রেফারেন্স ফ্রেম হচ্ছে কি এখনও ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিনহা, এদের ছবি। আমার রেফারেন্স ফ্রেম এখনও উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি। হিন্দি ছবি কন্টেন্ট ওরিয়েন্টেড যত হবে তত হিন্দি ছবি লোকে দেখবে, কারণ হিন্দি ছবিতে কন্টেন্ট মাঝখানে একদম চলে গেছিল। বড়বিবির আখ্যান আর কি, মানে আমি চিরকালই এই রুটটার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। রুটেড থাকা কতটা কঠিন, এবং রুটেড কি সত্যি থাকা সম্ভব, মানে একজন খুব নাম করার পরও? হ্যাঁ, ইউ বিলিভ ইন, এবং ইউ বিলিভ ইন দ্যাট। আই বিলিভ ইন দ্যাট। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্রিয়। এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরবনে। সুন্দরবনে অবশ্যই যাকে বলে নৌকা বিহার বা লঞ্চ বিহার, এবং আমার সঙ্গে রয়েছেন দিবেন্দু ভট্টাচার্য। সুন্দরবনে এত সুন্দর একটা ওয়েদার এবং এত সুন্দর যাত্রা, তো কেমন লাগছে? কারণ শুটিংয়ের জন্যই প্রথমবার কিছুদিন আগে সুন্দরবন, কিছুদিন আগে না, বেশ কিছু বছর আগে আসা, আর এখন আবার একটা স্পেশাল স্ক্রিনিংয়ে আসা। তো সুন্দরবন সুন্দর, সুন্দরী গাছ, সব কিছু সুন্দর। সুন্দরবনে আসা মানে একটা বিরাট বড় ব্যাপার আমার জন্য, একটা অভিজ্ঞতা। যখনই আসি তখনই সুন্দরবন অতটাই সুন্দর এবং অতটাই একটা অদ্ভুত একটা ব্যাপার। মানে জঙ্গলের ভেতরে কি আছে সবাই জানি, কিন্তু তবু ওখানে যেতে চাই, মন টানে, মনে হয় নেমে যাই, মানে হাতছানি দেয় সুন্দরবন। তো যখন শুটিং করতে এসেছি তখনও খুব আনন্দ করেছি, আর আজকে রানা সরকারের সৌজন্যে আবার প্রমোশন করতে এলাম, সেটাও একটা বিরাট বড় অভিজ্ঞতা। এই হাতছানি দেওয়ার কথা হচ্ছিল, তো অভিনেতাকে সবচেয়ে বেশি হাতছানি কি দেয়? কোন জিনিসটা একজন অভিনেতাকে হাতছানি দেয়? কোন বিষয়? ভালো চরিত্র, ভালো ছবি। আপনাকে তো সবসময় এটাই হয়ে এসছে। হ্যাঁ, সবসময় এটা হয়ে এসছে, মানে সবসময়, মানে আমি চরিত্র অনেক চরিত্র এরকমও হয় যে চরিত্র আপনাকে অফার করা হয়, কিন্তু তাতে খুব একটা বেশি কিছু থাকে না, সেই চরিত্রগুলো থেকে আবার অনেক কিছু বার করে নিতে হয়। তো চরিত্র, ভালো চরিত্র আসে, ভালো চরিত্র করতেও ভালো লাগে। যে চরিত্রগুলো খুব কমপ্লেক্স হয় সেগুলো আরও ভালো লাগে। আমি এই যেটা বলছেন যে চরিত্র কিছু থাকে না, কিন্তু বার করে নিতে হয়, মানে অলমোস্ট আর কিছুদিন পরেই অন্তত অভিনয় জীবনে, আমি যদি বলি থিয়েটারটাকে বাদ দিয়ে বলি, অলমোস্ট 25 বছরে পড়বেন, আমি যদি খুব ভুল না করি। 2001 আমি যদি ধরি, সেখান থেকে 2000, হ্যাঁ, মানে 2000 থেকে আমি সিনেমা করি। হ্যাঁ, সিনেমাটা বলছি, আমি থিয়েটারটা আমি বাদ দিচ্ছি, আমি সিনেমা দেব। তো সেক্ষেত্রে কখনো এরকম মনে হচ্ছে, মানে একদম প্রথম থেকে যদি আমি বলি, আমি মিরানার ওনার কাছ থেকে যদি এখনো অবধি বলি, যে কখনো এরকম চরিত্র যেটা আপনার মনে হয়েছিল এই চরিত্রটা করতে গিয়ে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু এর মধ্যেই রয়েছে, আমাকে এর মধ্যেই বার করে আনতে হবে, এরকম যেটা কোনো, আমি যদি বলি কোনো পার্টিকুলার একটা কি দুটো চরিত্র যেটা আপনার ক্ষেত্রে মনে হয়েছিল? না, সেরকম মানে সেরকম চরিত্র স্পেশালি বলার মতো কিছু নেই, কিন্তু আমি কতগুলো চরিত্রের রেফারেন্স দিতে পারি। যেমন রে, সৃজিতের সঙ্গে আমরা কাজ করেছিলাম রে, সত্যজিতের অ্যান্থোলজিতে। ওই পীর বাবার যে ক্যারেক্টার, সেটা 2-3টে সিনে আসেন ভদ্রলোক, পীর বাবা 3টে সিনে আসেন, কিন্তু সে 3টে সিনে এসে সে 3টে সিনে করছেটা কি, সেটা ইম্পর্ট্যান্ট না। পুরো ছবিতে রয়েছে আর কিচ্ছু করছে না, সামটাইম দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের ছবি করতেও মানে কখনো কখনো মনে হয়, আপাতত দৃষ্টিতে মনে হয় যে চরিত্রের মধ্যে কিছু নেই, ওর দিকে দেখা যায় যে এই চরিত্রতে অনেক কিছু করে নেওয়া যায়। আর এটা হচ্ছে যে একজন অ্যাক্টর, যেটা বলা হয় যে অ্যাক্টর ইজ অলওয়েজ এ গুড অবজার্ভার, ইভেন ডিরেক্টরের ক্ষেত্রেও সেটা অনেকটা সত্যি। তো এই যে সুন্দরবনে এসে, মানে বনভূমি শুটিং করেছেন, তো অবজার্ভ করে কি অ্যাবজর্ব করেছেন অ্যাজ অ্যান অ্যাক্টর এখান থেকে, বা মনে হয়েছে যে এগুলো, কারণ মানুষ, এখানকার মানুষ, জীবনযাত্রা সব কিছুই অন্যরকম, তো সেটাও তো মানে অ্যাক্টর যারা অভিনেতা, তাদের তো আলাদাভাবে সমৃদ্ধ করে, যেমন সেই থেকে যায় মনে, এবং সেটা হয়তো আপনি
সাবকনসিয়াস মাইন্ডেই হয়তো আপনি অন্য কোনো চরিত্রে যখন করছেন সেটা হয়তো বেরিয়ে আসে বা কিছু। মানুষ জীবনে দেখাটা একটা অবজারভেশন বটেই, আর অবজারভেশনের পরে একটা অ্যাবজর্ভ করা, সেগুলো যে কোনো নলেজের পরে একটা অ্যাসিমিলেশন থাকে, তার নাহলে সেটা ইনফরমেশনটা নলেজে আসে না। তো জীবনশৈলীটাই একটা অভিনেতার জীবনশৈলী হওয়া উচিত, যেখানে সমস্ত কিছুই হচ্ছে কি অবজারভেশন। নেচার অবজার্ভ করা তো মানে নেচারের সঙ্গে যুক্ত থাকা। নেচার অবজার্ভ করা মানে নেচারের বাইরে গিয়ে নেচারকে অবজার্ভ করে, বাইনাকুলার দিয়ে তো নেচারকে অবজার্ভ করা যায় না। তো নেচারের সঙ্গে থেকেই নেচারটাকে অবজার্ভ করতে হয়। তো সেই হিসাবেই আমি নেচারকে অবজার্ভ করি, মানে আলাদা করে আমি নেচারকে অবজার্ভ করার জন্য কিছু করি না, আমি নেচারের সঙ্গে যুক্ত থাকি। এবং মানুষের ক্ষেত্রেও সেটা সেটা তো আমি মানুষের ক্ষেত্রেও আমার দৈনন্দিন জীবনের মানুষের সঙ্গে যে কানেকশানটা, সেটা খুব জরুরি আমার কাছে। সবার সঙ্গে একটা কানেকশান, নানা রকম সম্পর্ক গঠন করা, সেই সম্পর্কের পালন। কারণ অনেক সম্পর্ক থাকে, তার নাম আছে, অনেক সম্পর্কের নাম নেই। সমাজের সঙ্গে মানে তোমার সমাজের সঙ্গে রিলেশনটা কী, তো অনেক সম্পর্ক আছে, তার নামও দেওয়া যায় না, এটা একটা রিলেশন। থিয়েটার যখন করেছেন, থিয়েটার একটা জিনিস খুব ভীষণভাবে আপনাদের থাকে যে অ্যালিয়েনেট করা, তো সেইটা কতটা অভিনয় যখন আপনি মানে কমার্শিয়াল ছবিতে কাজ করছেন বা অভিনয় বা সিনেমার ক্ষেত্রে কতটা সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বা কতটা সুবিধা করে দেয়, যে এবং সেটা কতটা ইম্পর্টেন্ট বলে মনেও করেন আপনি? এলিয়েনেট করা মানে এলিয়েনেশন তো একটা থিওরি অফ এলিয়েনেশন, থিওরি আর প্র্যাকটিক্যাল তো কি? হ্যাঁ, থিওরি অফ এলিয়েনেশন তো আছে সেখানে। মানে অ্যাক্টার তো সবসময় মানে অ্যাক্টিংটা কে করছে, আমি করছি অ্যাক্টিংটা, তো মানে আমি রাজা হয়ে যাচ্ছি, কিন্তু রাজা হতে গিয়ে তার একটা এলিয়েনেশন, তার একটা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ তো থাকে। আমি কখনো আমাকে এটাও জানতে হয় যে আমি স্টেজের ওপর অভিনয় করছি, আমি বেশি আগে গেলে পড়ে যাব, তো সেটা তো আমার কনসিয়াসনেস, সেটা তো আমার এলিয়েনেশন, সেটা তো আমার এলিয়েনেটেড মাইন্ড। আমি শর্ট দিতে গিয়ে এখানে যদি দাঁড়াই, যদি না ধরে থাকি তাহলে পড়ে যাব, তাহলে লাভ নেই, তাহলে আমার অভিনয় হবেই করে। তো এলিয়েনেশন তো চিরকালই থাকে, সবসময় থাকে। সম্প্রতি একটা লঞ্চে মানে একটা বুক লঞ্চ বা একটা ছবির চিত্রনাট্য লঞ্চ বলে, সেখানে একটা কথা একজন জিজ্ঞেস করেছিলেন, অনেকে সেটা বলেন আবার অনেকে মানেন না, যে চরিত্র করতে গিয়ে কতটা চরিত্রের ভেতরে ঢুকে যান। তো সেই ক্ষেত্রে কোনো একজন, আমি নাম করছি না, যেন অভিনেতা বলেছেন এবং পরিচালকও বলেছেন যে চরিত্রের মধ্যে কেউ কখনো ঢুকে যায় না বা চরিত্র পুরো ওই চরিত্র হয়ে ওঠে না। কারণ আমরা অনেক সময় বলি যে চরিত্রের মধ্যে ঢোকা, চরিত্র থেকে বেরোনো কতটা কঠিন, এই ধরনের প্রশ্ন আসে। তো আপনি কি মনে করেন, মানে অ্যাকচুয়ালি যখন একটা ক্যারেক্টার রোল করে, আপনি এতগুলো আমি যদি যেটা বললাম 2001 থেকে এতগুলো চরিত্রে অভিনয় করেছেন, আর চরিত্রায়নের যে ব্যাপারটা, সেটা এটা ভৌতিক খেলা তো নয়, মানে একেবারে আংটির মধ্যে দিয়ে একটা ভূত পাস করে গেল টাইপের, এরকম তো কিছু নেই। মানে তুমি চরিত্রের মধ্যে ঢুকে গেলে, চরিত্র তোমার মধ্যে ঢুকে গেলো, এইটা হচ্ছে কি নিজের থেকে নিজের, it's a personification of that particular character is coming from you. So the core is very important, to getting the core of the character, the essence of the character, not to become the character. So it is always the magic if যদি আমি এরকম হতাম তো কী করতাম, সেইভাবে ক্যারেক্টারটা ধরতে হয়। আর তাছাড়া কমপ্লিট আইডেন্টিফিকেশান তো হয় না, কমপ্লিট আইডেন্টিফিকেশানে যাওয়া উচিতও না, যাওয়া যায়ও না। একটা এলিয়েনেশন তো থাকেই চিরকালই, নিজেকে আলাদা করে রাখতেই হয়। তারপর হচ্ছে গিয়ে এটা বুঝতে হবে যে আমি রাম, আমি রাবণ, মানে আমার থেকেই সমস্ত কিছুর উৎপত্তি। তো আমার ভেতরে একটা সেলফ আছে, যে সেলফটাকে আমাকে নার্চার করতে হয়, যেটাকে নার্চার করবো সেটা বেরিয়ে আসবে। রাইট। আর জানলাম যে আপনি অনুরাগ কাশ্যপের সঙ্গে এতগুলো ছবিতে কাজ করেছেন, দুটো ছবিতে দেবডি করেছেন, ব্ল্যাক ফ্রাইডে করেছেন। অনুরাগ কাশ্যপ সম্প্রতি একটা কথা বলেছেন, আপনি বাংলা ছবি করছেন, যে একটা জায়গায় গেছে এখানে এসে একটা আলোচনায় ঘাটিয়া বলেছেন বাংলা ছবি এই মুহূর্তে, এবং তার সঙ্গে যেটা বলেছেন যে বাংলা ছবি এভারেস্ট থেকে পড়েছে আর হিন্দি ছবি সেকেন্ড ফ্লোর থেকে পড়েছে। একদিক দিয়ে বাংলা ছবি এভারেস্ট উচ্চতায় ছিল, উনি যেটা প্রশংসা করছেন, আরেক দিকে এই মুহূর্তে বাংলা ছবির অবস্থা ঘাটিয়া, সেটা তিনি নিন্দা করছেন, এবং এই নিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি দুভাগে ভাগ।
আপনি অভিনেতা এবং আপনি বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছেন এখনো, আগে এতজনের কাজ দেখেছেন, আপনি থিয়েটার করেছেন, আপনি কিভাবে ভাবেন এই মুহূর্তের বাংলা ছবি হোক বা ইভেন এই অনুরাগ কাশ্যপের এই কথা? আমি কারো কোনো কথা নিয়ে কোনো রকমভাবে চিন্তিত নই, কারণ আমি কোনো ভাগে বিভক্ত হতে চাই না। কারণ আমি চাই, আমি চিরকালই চাই যে কোনো জিনিসের একটা পজিটিভ পয়েন্টটাকে নিয়ে ওটাকে কাজ করা উচিত। যদি অনুরাগ এরকম কথা বলে থাকে তাহলে আমাদের জানতে হবে যে আমরা হয়তো কোথাও একটা ল্যাক করছি। যেই জায়গায় আমরা ল্যাক করছি সেই জায়গাটা আমাকে কি পূরণ করতে হবে। আর যদি আমাদের মনে হয় যে অনুরাগ কাছে পাত্তা দিয়ে লাভ নেই, তাহলে আমরা যেরকম হয় সেরকমই থাকবো। ঘটনাটা হচ্ছে কি, ইউ হ্যাভ টু আবার দুটো সাইড হয়, একটা ইফ ইউ টেক দ্য নেগেটিভ সাইড দেন ইউ বি লাইক দ্যাট। আর যদি পজিটিভ সাইডটা দেখা হয় তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন ইট, দ্যাট হোয়াট লাইক আগে এভারেস্ট উচ্চতায় ছিল মানে কী ছবি ছিল, সেই ছবির জায়গাগুলোকে হয়তো ধরতে হবে, আবার আমাদের রিভিজিট করতে হবে। আপনি বলতে চাইছেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ইভেন শুধু তা না, ইভেন অগ্রদূত, অগ্রগামী, মানে ওরা তো আলাদা লেভেলে চলে গেছেন। কারণ ওই সততা ছবি বানানো, ওই আর্কিটাইপ ছবি বানানো যেটা পুরো ইউনিভার্সাল ওয়ার্ল্ডে দেখানো হয় এবং যেই ছবিটা কলকাতাও রিলেট করা হয়, এরা কোনোদিন জীবনে ক্লিশে ছবি বানায়নি। মানে সত্যজিৎ রায়ের ছবি যদি দেখা হয়, গোপীকাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, এটা ছোটদের ছবি। সেই ছোটদের ছবি কিন্তু বড়রা দেখে, মানে বড়রা দেখেও ওর থেকে নতুন জিনিস আমরা প্রত্যেক দিন এক একটা জিনিস ডিসকভার করি। মানে উনি ওই লেভেলের ফিলোসফার। মানে ছবি তো সবাই বানায়, এটা তো বাণিজ্য, তো সবাই মানে সবাই একরকম মানে ছবি বানাবে, সেটাই সেই প্রত্যাশারও তো করাটা ভুল। মানে সবাই তো সবার ইন্টেলেক্ট অনুযায়ী ছবি বানায়, যেটা আপনার যে এন্টারটেনমেন্ট, আমার এন্টারটেনমেন্ট সেটা নাও হতে পারে। আমি পথের পাঁচালী পড়ে হয়তো এক্সাইট হই, কেউ আবার একটা বটতলা উপন্যাস পড়ে এক্সাইট হয়। সেটা দুটো লোকের দুটো রকম শিক্ষার পার্থক্য আছে, তার মধ্যে সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের পার্থক্য আছে। কিভাবে আপনি বড় হয়েছেন, আপনি কিভাবে কোন জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন জীবনে, তো এগুলো নানা রকম, এগুলোর মধ্যে অনেক রকম তাত্ত্বিক। অ্যাকচুয়ালি এখান থেকে যেটা আরেকটা জায়গা যেটা উঠে এসেছিল, যেটা উঠে আছে যে বক্স অফিস সাফল্য, মানে বাংলা ছবি এই মুহূর্তে বক্স অফিস সাফল্য পাচ্ছে না, সেই জায়গা থেকে এটা তুলেছে। এবং কাউন্টার যুক্তি হিসেবে যেটা এসছে যে পথের পাঁচালী যখন রিলিজ করেছিল তখন সাফল্য পায়নি, বক্স অফিসে সাফল্য ছিল না, পরবর্তীকালে হচ্ছে। সুতরাং তাদের এটাও ওনারা বলছে যে তারা ছবি করেছেন যারা নাকি অবশ্যই বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, তাদের ছবি যে সবসময় চলেছে এমনটা নয়। সুতরাং ভালো খারাপ বক্স অফিস দুটো তখন এরকম ক্রিটিক ছিল, ঘরে বাইরে যখন হয়েছে, তখনও চারুলতা যখন হয়েছে তখন এরকম ক্রিটিক ছিল যে সত্যজিৎ রায়কে বলেছে এই ঘরের কেচ্ছা আমরাও জানি, আমরাও ছবি বানাতে পারি, এর অনেক কেচ্ছা আছে, কিন্তু কেউ বানাতে পারেনি, কেউ বানাতে পারে না। তো মানে ঘটনাটা হচ্ছে গিয়ে আমি ছবিটা বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি, কেন বানাচ্ছি এবং কীভাবে বানাচ্ছি, সমস্ত ব্যাপার খুব ইম্পর্টেন্ট। তো আপনার কাছে এই মধ্যে বাংলা ছবি ইন্ডাস্ট্রির সম্পর্কে আপনি কি মনে করেন, বাংলা ছবি কোন জায়গায় দাঁড়িয়ে? আমি খুব একটা বেশি ফলোয়ার নই বাংলা ছবির ইন্ডাস্ট্রি রাইট নাও, কারণ আমি যেই সময় বাংলা ছবি থেকে মানে আমি 1994 যখন বেরিয়ে এসেছি, তারপর থেকে আমি যখন ঋতুপর্ণ ঘোষের কিছু ছবি দেখেছিলাম, আমি জানতাম ঋতুদা ইজ অন্যতম উত্তরসূরি, এই যাদের আপনি প্রণম্য ব্যক্তিদের নাম বললেন তাদের অন্যতম উত্তরসূরি। তারপরে আমি খুব একটা ছবি ফলো করতে পারিনি। তাই আমার রেফারেন্স ফ্রেম হচ্ছে কি এখনও ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিনহা, এদের ছবি। আমার রেফারেন্স ফ্রেম এখনও উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, পাহাড়ি সান্যাল, ছবি বিশ্বাস, আমার রেফারেন্স ফ্রেম এখনও ওই জায়গায় আটকে রয়েছে। রাইট। আর হিন্দি ছবির এই মুহূর্তে কী অবস্থা, বা আপনি কি হিন্দি ছবি পোস্ট কোভিড এবং ইভেন যে আপনার সঙ্গে কালকে কথা হচ্ছিল যে ওটিটি যে এসেছে, সেটাও অনেকটা আপনার মতো অভিনেতাদের বা যারা হিন্দি ছবি, মানে হিন্দি ছবির এখন হিন্দি ছবি কন্টেন্ট ওরিয়েন্টেড যত হবে তত হিন্দি ছবি লোকে দেখবে, কারণ হিন্দি ছবিতে কন্টেন্ট মাঝখানে একদম চলে গেছিলো, বিরাট বড় টাইম ছিল, আমরা এমন ছবি বানিয়েছি যে ছবি আমরা রিলেটই করতে পারি না। মানে আমি জানি না ওটা কোন মানে কোন বংশের লোকজন দেখে, মানে কাদের ছবি,
তাদের বাড়ি ঘরদোর কেমন কিচ্ছু বোঝা যায় না, কমপ্লিটলি শ্যালো। তারপর শুধু একে অপরের নকল, মানে 50টা হিন্দি ছবি দেখলে আবার 50টা হিন্দি ছবি যদি রিপিট করা দেখা যাবে অ্যাটলিস্ট 18টা থেকে 19টা 20টা ছবি তো একদম পুরো একে অপরের নকলই, পুরো একটা সেট প্যাটার্নের ছবি চিরকাল বানিয়ে এসেছি আমরা, হিরো হিরোইন তারপর ভিলেন। তো হিন্দি ছবি যদি কন্টেন্ট না চেঞ্জ করতে পারে তাহলে ওটিটির সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। আপনি কালকে কথা হচ্ছিল বনভূমির স্ক্রিনিং হয়েছে এখানে, আপনার যে ট্র্যাকটা নিয়ে আমি কথা বলবো তার আগে যে স্ক্রিনিং এখানে এরকম এত দূরে এরকম সুন্দরবনে স্ক্রিনিং হচ্ছে, তো সেইটার সম্পর্কে অনুভূতিটা জানতে চাইবো। আর আপনি বলছিলেন যে আপনি কলেজ লাইফে পালিয়ে নিউ এম্পায়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছেন, তো এই কলেজ লাইফে পালিয়ে আচ্ছা বলে দেখেছেন, কলেজ লাইফে বলে দেখেছি। পালিয়ে দেখা সিনেমা দেখার কোনো অভিজ্ঞতা? পালিয়ে দেখা সিনেমা প্রচুর দেখেছি। আচ্ছা, সেটা স্কুল বাঙ্ক করে দেখেছি 9-10 তো সেটা কোন সিনেমা হলে যাওয়ার ইয়ে ছিল? স্কুল বাঙ্ক করে সিনেমা হল যেগুলো কাছের সিনেমা হল, অশোকা, ইলোরা, অজন্তা, পুষ্পশ্রী, পিয়াসি, একদম কাছের সিনেমা হলগুলো। এর থেকে বেশি দূরে যেতে পারতাম না। যত দূরে যাও তত সিনেমা কমে যাবে। 45 মিনিট পরে দেখলাম, কোনোটা 1.5 ঘন্টা পরে ঢুকলাম, যত কাছে সেটা তত, মানে 15 মিনিট পর ঢুকলাম, 10 মিনিট পর ঢুকলাম, এগুলো হতো আর কি। তো আর আপনি বলছিলেন নিউ এম্পায়ার ওই খাঁচাতে সিনেমা দেখার, সেটাও নিউ এম্পায়ারে খাঁচাতে সিনেমা দেখেছি। নিউ এম্পায়ারে আমি খাঁচাতে খুব কম দেখতাম সিনেমা, কারণ আমি সিনেমাটা যখন দেখতে যাইতাম আমি সিনেমার যে পুরো ব্যাপারটা আমি প্রচণ্ড এনজয় করার চেষ্টা করতাম। আর নিউ এম্পায়ার আমার খুব ভালো লাগতো যখন কলেজ লাইফে আমি যখন নিউ এম্পায়ার দেখতাম, তো নিউ এম্পায়ারে বার ছিল, তো আমরা মাঝখানে গিয়ে বিয়ারও খেতে পারতাম। লাইট হাউস, নিউ এম্পায়ার, গ্লোব, এইসব হলগুলোতে আগে বার ছিল। এগুলো একটা প্রিভিলেজ বলে মনে হতো যে সে বাড়ি গিয়ে একটু বসো, ছবি দেখো, ঘোরো ফেরো। আর কালকের অভিজ্ঞতাটা কেমন ছিল? এইখানে সুন্দরবনে সিনেমা স্ক্রিনিং হচ্ছে, দেখা হচ্ছে, অসাধারণ। কুদোস টু রানা সরকার এই ব্যাপারটাকে এই উদ্যোগটাকে নিয়েছে, এটা খুবই ভালো। মানে আগেকার যে আগে এরকম ছিল, ছবি নিয়ে ঘোরা হতো, ছবি নিয়ে দেখানো হতো, ছবি ঘুরে ঘুরে। তো যাদের ছবি তাদের কাছে নিয়ে আসা, তাদের একটা প্রিভিলেজ ফিল করানো, এবং কারণ এখানে এই জায়গাটা এখনও ডিসকানেক্টেড। এখানে লোকাল লোকের সাথে কথা বলে দেখলাম এখান থেকে ক্যানিংয়ে যেতে হয়, প্রায় 85 কিলোমিটার দূরে গিয়ে ছবি দেখতে যদি তারা চায় হলে যেতে পারে। তো সেখানে এরকমভাবে ছবি নিয়ে আসা একটা ভালো অভিজ্ঞতা। আর আপনি এখানে দক্ষিণ রায়, আমরা দক্ষিণ রায় দুটো অর্থে, এক তো বাঘ, অবশ্যই দক্ষিণ রায় মানে বাঘ, আবার অদ্ভুতভাবে হয় মানে যেমন আমরা রবিন হুডের ক্ষেত্রে দেখি না, মানে তারা মানে একই সঙ্গে রক্ষাকর্তা, আবার একদিক দিয়ে আবার তারা অনেক লুট বা করেছে আর কি। এবং কোথাও আমি যতটা রিভিল না করে দেয়, আপনার এখানে ক্যারেক্টারটা অনেকটা হয়তো সেটার সঙ্গে সাদৃশ্য আছে। দক্ষিণ রায় বনবিবি রক্ষা করে, বনবিবি জঙ্গলের রক্ষা করতে, উনি জঙ্গলের সমস্ত কিছু উনি রক্ষা করেন, মানুষকে উনি রক্ষা করেন। দক্ষিণরাও কিন্তু রক্ষা করে। কিন্তু দক্ষিণ রায়ের একটা অদ্ভুত ফিলোসফি আছে, সে বলে যে আমি জঙ্গলের ব্যালেন্সটা বানিয়ে রাখি, যে যেগুলো খারাপ সেগুলোকে আমাকে মারতে হয়, যেগুলোকে ভালো সেগুলো আমাকে প্রশ্রয় দিতে হয়। দক্ষিণ রায় বলে যে যদি জঙ্গলে আমরা যদি যে বাঘে যদি হরিণকে না খায় তাহলে বাঘে বাঁচবে কী করে। ঠিক এটা একটা বিরাট বড় ইকোলজিক্যাল কোয়েশ্চেন। তো আমার ছবিতে আমার চরিত্র সেরকম দক্ষিণ রায়, বাঘের পার্সনিফিকেশন, এবং সিম্বলিকও এই সময়ে দাঁড়িয়ে সোসাইটির ক্ষেত্রে অফকোর্স, মানে ইটস নট অনলি অ্যাবাউট শুধুই বাঘ বা তো, এবং সেটাই কি আপনাকে অ্যাট্রাক্ট করেছে? আমাকে অ্যাট্রাক্ট করেছে গল্প, মানে এই বনবিবির আখ্যান আর কি। মানে আমি চিরকালই এই রুটটার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। এবং আমি একটা জিনিস জানতে চাইবো যে ফরেস্টে অভিজ্ঞতা, এবং আপনার সামনে পোচার সবে রিলিজ করেছে, সেখানেও একটা ফরেস্ট অফিসার, সেটা একদম ডিফারেন্ট কিন্তু জঙ্গলি, তো এবং খুব গেটিং রেভ রিভিউজ আমি বলতে পারি। তো সেইটা যদি বলেন, মানে ওটা কেমন, এবং ক্যারেক্টারটা একজন বাঙালি অবভিয়াসলি ফরেস্ট অফিসার নীল ব্যানার্জি। Poacher is one of a kind show. Poacher is a completely hard cutthroat crime thriller, actually, if you say. Poacher is a crime thriller. Set in the wildlife. Poacher is a story of about that wildlife crime fighters. মানে যেটা
লোকে খুব কম জানে, মানে ইটস ভেরি আনগ্লোরিফাইড জব। মানে এর জন্য পরমবীর চক্র পাওয়া যায় না, এর জন্য পদ্মশ্রী পাওয়া যায় না। এটা লোক, এমন কতগুলো লোক আছে যারা ওয়াইল্ড লাইফ ক্রাইম ফাইটার্স, যারা নিজেদের মতো কাজটা করে যায়। তারা এই ট্র্যাক করার চেষ্টা করে, তাদের জীবনে অনেক রকম থ্রেট থাকে, থ্রেট সত্ত্বেও তারা এই কাজটা করে, সেটা প্যাশন দিয়ে, তাদের সেই ফোকাস দিয়ে, তাদের এই কনসিয়েন্স দিয়ে তারা এই কাজটা করে। তারা মনে করে যে এই যে আমি কাজটা করছি সেটার জন্য আমি আমার আগের জেনারেশন যেন একটা খুব ভালো সময় পায়, আমার যে জেনারেশনটা আসছে সেই জেনারেশনটা যেন বাঘ দেখে যেতে পারে, সেই জেনারেশন যেন হাতি দেখে যেতে পারে, সেই জেনারেশনটা যেন জঙ্গল দেখে যেতে পারে। তো এরকম একটা গল্প, সেই গল্পে আমার ক্যারেক্টার ইজ বেসড অন আ রিয়েল লাইফ ক্যারেক্টার, কারণ এটা পুরো রিয়েল লাইফ ক্যারেক্টার বেসড পোচার। তো আমার ক্যারেক্টার হচ্ছে কি নীল ব্যানার্জি, বেসড অন আ রিয়েল লাইফ ক্যারেক্টার, যে এক্স ইন্টেলিজেন্স, এবং রাইট নাও হি ইজ দ্য field director of Kerala Forest Department. And it's a very multi-layered character if you watch it, if you see it. So yeah, it's a great show, it's a great series, a nice ensemble, fantastic ensemble, and Richie Mehta, of course, a master craftsman, and the production, it's a QC production, and of course Amazon Prime, Alia Bhatt, Alia Bhatt back Alia Bhatt, and then Nimisha Sajan, Roshan Matthew, Kani Goswami, fantastic actors. So it is delight. আপনি একটা যেটা কথা বলছিলেন যে রুটেড থাকতে আমি পছন্দ করেন, তো একজন অভিনেতা go down and অভিনেতা এবং স্টার একটা সবসময় পার্থক্য থাকে, অভিনেতা এবং স্টার। তো সেক্ষেত্রে রুটেড থাকা কতটা কঠিন, এবং রুটেড কি সত্যি থাকা সম্ভব, মানে একজন খুব নাম করার পরও? You believe in that? I believe in that. I try to believe in that. I practice that genuineness. I practice that rootedness. Everything should matter. Like if you have a tiff with someone also, you should understand that tiff still happen. Because যদি আমি লোকের সঙ্গে যুক্ত না হই, আমি যদি রুটেডনেসটা না থাকে, তাহলে আমার সঙ্গে তো লোকের কনভারসেশনটাই থাকবে না। মানে আমি যদি সব লোক বসে আছে আর আমি যদি এসি রুমে বসে আছি, আমি কাউকে জানি না, কারোর সঙ্গে আমি কথা বলতে পারছি না, তাহলে আমি জানবো কী করে তার জীবনে, দৈনন্দিন জীবনে তার চলছেটা কীভাবে। তো রুটেডনেস থাকলে আমার আর্টটাও একদিন গিয়ে ফলস হয়ে যাবে, আমার আর্টও রুটেড থাকবে না। তো আমি এই জায়গায় বলতে টেকিং নো অফেন্স, যে কিন্তু একজন শাহরুখ খান, একজন অমিতাভ বচ্চনের পক্ষে চাইলে কি রুটেড হওয়া সম্ভব? আমি কথা বলছি, বা দিব্যেন্দু ভট্টাচার্যের পক্ষে আমি বলছি, দিব্যেন্দু ভট্টাচার্যের পক্ষে তাও কিছুটা সম্ভব, কিন্তু তাদের পক্ষে সম্ভব না, কারণ কিন্তু দিব্যেন্দু ভট্টাচার্যের মতো অনেকেও সেটাও করেন না, সেটাও আবার ফ্যাক্ট। সেটা তাদের চয়েস, যারা কি আমি তো চিরকালই আমি জাজমেন্টাল নই, মানে জাজমেন্টাল মানুষ মাত্রই জাজমেন্টাল, কিন্তু আমি এই ব্যাপারগুলোতে জাজমেন্টাল দিই না, কারণ এই ব্যাপারে মানুষের সমস্ত জিনিস তার নিজের মতো নিজে হিসাবে করে আর কি, তাতে কিন্তু আপনি বিশ্বাস করেন যে এটা কখনো শাহরুখ খান, অমিতাভ বচ্চন বা ইভেন তাদের পক্ষে সম্ভব না? তাদের লাইফস্টাইলটা, তাদের পুরো স্ট্রাকচারটাই ডিফারেন্ট হয়ে গেছে। তারা একটা মেন স্ট্রিমের জায়গায় চলে এসেছে, তারা মেন স্ট্রিম ফিগার। তারা যতটা অ্যালুফ থাকবে ততটা তাদের অরাটা বাড়ে আর কি। রাইট। আমি একটা যেটা একদম শেষের দিকে এসে গেছি ইন্টারভিউ, আপনি একটা সময়ে ট্রেন করতেন এবং তাদের অনেকে এখন প্রতিষ্ঠিত। আমার এই মুহূর্তে নাম বলতে পরিণীতি চোপড়ার নাম মনে আসছে, আর কার আপনি বলতে পারবেন ভালো? বরুণ, সিদ্ধার্থ আছে, অর্জুন আছে, এদের আমি কোচ করেছি। হ্যাঁ, তো কোচ তখন যখন করেছেন, এবং তারা তো অনেকেই তারা হচ্ছে স্টার পুত্র বা সেখানে কোচিং করে, সেটা কতটা ডিফিকাল্ট ছিল? আর আপনি ছাড়লেন কেন? এখন আপনি আর করান না কেন? সেটা কি ছাড়িনি, ওগুলো প্রজেক্ট হিসেবে। আচ্ছা, ওগুলো প্রজেক্ট হিসেবে, কখনো 15 দিন, কখনো 20 দিন, কখনো 1 মাসের ওয়ার্কশপ। যখন আমার সময় থাকে, কেউ অফার করে, সময় থাকলে করে দিই। অফার এখনও আসে, কিন্তু এখন আর সময় নেই, এখন আর সময় থাকে না শুটিং করে। তারপর আর ওইসব, কারণ ওটা করতে গেলে অনেক রকম কাঠখড় পোড়াতে হয়, তারপরে 3-4 ঘন্টার ক্লাস, 1-on-1, ইউ অলসো স্পেন্ড সো মেনি টাইমস উইথ দ্য প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। কারণ
এটা এন্ড অফ দ্য ডে ইটস এ ডিফারেন্ট টেকনিক অলটুগেদার, ইটস নট অ্যাক্টিং। রাইট। আর জানতে চাইবো যে বেহালার যে ছেলেটা মানে ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, ইভেন হকি খেলতে, যেটা আমি খুব অ্যামেজ জানতে পেরে জানি একদম প্রফেশনালি মতন, মানে স্টিক নিয়ে আর কি, হকি স্টিক নিয়ে হকি খেলেছি আমি। আমি বেশি খেলেছি হচ্ছে কি ফুটবল খেলেছি, জিমন্যাস্টিক করেছি, সুইমিং করেছি, ট্র্যাক অ্যান্ড ফিল্ড করেছি, লং জাম্প, হাই জাম্প, সেই সব করেছি। এত সময় বার করতে পেরেছিলেন? না, বার করতে কম কিছু করতাম না, তখন তো এই করতাম, তো তখন ছোটবেলা ছিল। তো আর এখন এবং বাঙাল তো এই ফুটবল নিয়ে কি এখনো সেই প্যাশন কাজ করে বাঙাল হিসেবে? মানে ইস্ট বেঙ্গল, আমার মেয়ে খেলে, আমার মেয়ে ফুটবল খেলে। আচ্ছা, কোথায়? আমার মেয়ে আন্ডার 14 মহারাষ্ট্র টিমের সঙ্গে খেলেছে, আমার মেয়ে আন্ডার 14 ন্যাশনাল খেলেছে এবার। আচ্ছা, বাহ। তো আপনি এমনিতে আর ফুটবল, ইস্ট বেঙ্গল বা আবেগ বাংলা, বাঙাল, হ্যাঁ আমরা সেটা বুঝি, আবেগটা এখনো আছে, আগে কাজ করে? ফুল। আমাকে আমাদের যে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব আছে একটা, রিসেন্টলি তারা আমাকে অ্যাড করেছে এবং তারা আমাকে অনারারি ভাইস প্রেসিডেন্ট করে দিয়েছে ফ্যান ক্লাবের লিগেসি, রেড অ্যান্ড গোল্ড লিগেসি। সো তো আপনার এখন খারাপ লাগে? বহুদিন ধরে আমরা মানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল যদি কিছুদিন আগে জাস্ট ঘুরে দাঁড়িয়েছে কিছুটা। হ্যাঁ, আমি চিরকালই মানে আমি ফুটবল ফ্যান। আচ্ছা, মানে ফুটবল ফ্যান, মানে আমি হচ্ছে গিয়ে আমি অফকোর্স আমি মানে ইস্ট বেঙ্গল জিতলে আমি খুশি হব, ইস্ট বেঙ্গল জিতলে আমার আনন্দ হয়, কিন্তু ইস্ট বেঙ্গল হারলে আমার দুঃখ হয়। কিন্তু একটা খেলা, সেটা একজন হারবে একজন জিতবে, নয়তো ড্র হবে, এই তিনটেই জিনিস হতে পারে ফুটবলে। তো সেইটা চিরকাল অ্যাকসেপ্টেবল। মানে আমি কারণ আমিও তো অভিনেতা, আমি তো প্লে করি, আমার নাটককে আমরা প্লে কেন বলি? প্লে মানে হচ্ছে আমাদেরও খেলতে হয়। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট, দ্য স্পোর্টসম্যান স্পিরিট ইজ ইম্পর্টেন্ট, দ্য পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য উইনিং অ্যান্ড লুজিং শুডন্ট এফেক্ট ইউর স্পিরিট। রাইট। রাজুদা যাবো, আপনার সামনে অনেকগুলো রিলিজ আছে, মহারানী সিজন 3 আছে এবং আরও বেশ কিছু সিজন আসছে। তো কি কি আছে আপকামিং প্রজেক্টের মধ্যে, যেগুলো একটু মহারানী সিজন 3 আছে, আনদেখি সিজন 3 আছে, তারপর চাকদা এক্সপ্রেস আছে, তারপর এক রুকা হুয়া ফ্যাসলা আছে, এই আসবে। তো এবং যেটা বলছিলাম যে ওটিটি কি একটু আলাদা জায়গা করে দিয়েছে আপনার মতো? কাজ বেড়ে গেছে, কন্টেন্ট ড্রিভেন ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলে নতুন অ্যাক্টরসদের দরকার হচ্ছে, ক্যারেক্টার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। তো বেটার চরিত্র অফার হচ্ছে, অফকোর্স চরিত্র অফার হচ্ছে। একেবারেই অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, অনেকটা সময় নিলাম এবং খুব ভালো লাগলো। জাস্ট এটা আপনি জিতে যাওয়ার বা হার জিত থাকে বলছিলেন, তো এই মুহূর্তে আর এই যে এতগুলো বছর যে ছেলেটা যেটা বলছিলেন ছোটোবেলায় এত খেলা হয়েছে এবং তারপর থিয়েটার করেছেন এবং সিনেমার ক্ষেত্রে প্রায় 24 বছর পার করছে, কিন্তু এমনিতে তো পার হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দিব্যেন্দু ভট্টাচার্যর কি মনে হয়, বা যখন আপনি ব্যাক করেন, মানে যদি ফিরে যেতে বলি বা কিছু, যে কোন ডিসিশনটা মনে হয় আপনার জন্য মানে লাইফ চেঞ্জিং ইভেন্ট ছিল, বা আপনি এই অভিনয় জীবনেই থাকতে চেয়েছিলেন সেটা আলটিমেটলি করতে পেরেছেন? লাইফ চেঞ্জিং ডিসিশন ইজ জয়েনিং ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওকে, ওইটাতে না গেলে আর অভিনয় হয়তো না গেলে হয়তো জানি না তো, কিন্তু ওই গেটিং the interview cleared for National School of Drama and getting in to the course, of course, that changed my perspective of acting, everything. আপনি একটা কথা কালকে বলছিলেন যে আপনি অভিনেতা হবেন এরকম আগে থেকে ভাবলেন, কিন্তু আপনি অভিনয় মানে সিনেমা বা এগুলো আপনাকে টানতো, তো এইটা কখন মনে হলো যে না আমি হতে পারি বা হতে চাই? যখন দেখে কিছু বা কোনো এমন কিছু সিনেমা বা এমন কোনো দেখে যেটা আপনার মনে হয়েছিল যে না এরকম এই জীবনটাকে আমি এক্সপ্লোর করতে চাই? যখন নাটক করতাম তখনই ওই বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া শুরু করলাম, তো যখন ওই ভ্যালিডেশনগুলো আসা শুরু হলো তখনই জানতে পারলাম যে হ্যাঁ আমি এটা করতে পারি, এটাই করা উচিত। রাইট। লাস্ট প্রশ্ন, হু ইজ দিব্যেন্দু ভট্টাচার্য? এখন আপনাকে যদি বলি, আপনি যদি বলেন যে আপনার দিব্যেন্দু ভট্টাচার্য কেমন মানুষ? দিব্যেন্দু ভট্টাচার্য কেমন মানুষ আমি জানি না, দিব্যেন্দু ভট্টাচার্য রক্ত মাংসের মানুষ। আর দিব্যেন্দু ভট্টাচার্য মা মারা গেছেন, বাবা আছেন, বোন আছেন, স্ত্রী, বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে সংসার করে, অভিনয় করে, রান্না করে, খাওয়া দাওয়া করে,
খেলাধুলো করে, সাধারণ মানুষ। সাধারণ মানুষ। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ।